নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বর্তমান সরকারের উপদেষ্টারা। তাদের মতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেও মিলবে সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান রাজনৈতিক দল থেকে নাগরিক পার্টির বার্তায় ভিন্নতা রয়েছে। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের 7 মাসের মাথায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। শুক্রবারের এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত, বাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তরুণ হিসেবে জ্যেষ্ঠ নেতাদের দোয়া চান জাতীয় নাগরিক পার্টির নেতারা। অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, শুভকামনা চাই। আমরা তরুণ আন্দোলনে শিক্ষার্থীদের ত্যাগের কথা স্বীকার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন বার্তা দিতে পারলেই সফল হবে তারুণ্যের এ দল। মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিতে পারবেন, তাহলেই এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ বয়ে আসবে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির সাথেই রয়েছে তাদের সমর্থন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। আয়োজনে আমন্ত্রণ জানালেও উপস্থিত হননি সরকারের উপদেষ্টাদের কেউ। এদিকে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশা পূরণের ওপর নির্ভর করবে নতুন দলের সাফল্য। যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর থেকে ভিন্ন বার্তা দিতে চাইছে নবগঠিত দলটি। তারা অন্তত মুখে তো বলছে যে তারা জনতার রাজনীতি কায়েম করতে চায়, তারা বাংলাদেশপন্থী একটি দল হতে চায়, তারা ভারতপন্থী, পাকিস্তানপন্থী হতে চায় না, তারা পরিবারতন্ত্র চায় না এবং তারা মাঠ থেকে উঠে আসা নেতৃত্বের প্রতি সমর্থন জানাচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি দূরে সরিয়ে সাধারণ মানুষকে ক্ষমতার উৎস হিসেবে প্রতিষ্ঠার আশ্বাসই দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। ক্ষমতা না জনতা, ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। কেন্দ্রীয় কমিটির আংশিক নাম ঘোষণার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। দেশে পাকিস্তান আর ভারত কেন্দ্রিক কোনো রাজনীতির আর ঠাঁই হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে আলোচনায় আসে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের। অবশেষে শুক্রবার জনসমুদ্রের মাঝে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। দলে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব পদে তাসনিম জারা, নাহিদ সারোয়ার নিভা। এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয় ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের চিত্র। আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে শেষ বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই দেশকে আর কেউ বিভাজিত করতে পারবে না, আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি এই দেশে আর হবে না। সেই সঙ্গে গণপরিষদ নির্বাচনের লক্ষ্য নিয়ে এই দল এগিয়ে যাবে। আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। কমিটির সদস্যদের সাথে বৈঠক করে নতুন দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করা হবে।
শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে দলের সদস্যদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে ভোটের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলতে পারবে এই নতুন দল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত 53 বছরে গতানুগতিক রাজনীতির বাইরে এসে জনসাধারণকে নতুন কিছু উপহার দেবে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন আকাঙ্ক্ষার কথাই জানান নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণরা বলছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য কাজ করবেন তারা। জুলাই অভ্যুত্থানের ভয়ানক দিনগুলো যখন পর্দায় ভেসে উঠছে, তখন অশ্রুসিক্ত সন্তানহারা মা বাবার চোখ, ভাইহারা শিশুর মুখে রাজপথের সেই দুঃসাহসী স্লোগান। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতরা। জানালেন ছাত্র জনতার নেতৃত্বে গঠিত নতুন দল থেকে তাদের আকাঙ্ক্ষার কথা। রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, তার যেন আর পুনর্জন্ম না হয়। অবস্থা যাতে কখনো আর না আসে বাংলাদেশে, এই প্রত্যাশা করি। কেউ কেউ কখনো এই প্রাধান্য বিস্তার কারণে ফ্যাসিবাদী তৈরি হয়ে যাচ্ছে নিচে, যার জন্য তৃতীয় পক্ষ আরেকটি দল যদি বাংলাদেশে তৈরি হয়, এই দেশে ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন। আমার ভাই তো শহীদ হয়ে গেছে, কিন্তু যারা আছে, যারা এই দেশটাকে স্বাধীন করার পরেও এখনো আছে, ওরাই যখন রাজনৈতিক দল গঠন করতেছে, তখন ওদের প্রতি আমার অনেক বেশি প্রত্যাশা। সাশ্রয় মূল্যে সর্বসাধারণের চিকিৎসা, বেকারত্ব দূর করা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে ছুটে আসেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। তাদের প্রত্যাশা, গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন বাংলাদেশের কথা বলবে ছাত্র জনতার নেতৃত্বে আসা নতুন দল। আমরা সবাই মিলেমিশে নতুন করে একটা বাংলাদেশ গঠন করবো। নাহিদ ইসলাম বা সার্জিৎ যারা আছেন, তারা নিঃসন্দেহে দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন। দলগুলো 16 বছরেও একটি স্বৈরাচারকে পতন করতে পারেনি, কিন্তু তরুণরাই কিন্তু সেটা করতে পেরেছে। তা আমি মনে করি এখন গতানুগতিক যে রাজনীতি ছিল, সেটা দেশকে পরিবর্তন করতে পারেনি। তারা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জন্য কাজ করবে, আমরা এই আশা রেখেই নতুন দলের সামনে আমরা এসেছি। এই নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এই সংগঠন অত্যন্ত জরুরি। নাগরিক পার্টির নেতারা বলছেন, আর কোনো প্রতিহিংসা, স্বজনপ্রীতির রাজনীতি চান না তারা। শুধু গণতন্ত্র উপরে না, গণতন্ত্র যাতে পরিবার থেকে চর্চিত হয়, সেই প্র্যাকটিসটা আমরা করতে পারি। আমাদেরকে মানুষ ভয় পাবে না, আমরা জনগণকে ভয় পাবো। দেখতে চাই এবং তরুণদের নেতৃত্বে নতুন কিছু দেখতে চাই। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, কূটনীতিবিদ ও রাষ্ট্রের বিশিষ্টজনেরা। দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি দেশের বড় রাজনৈতিক দলগুলো, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাত্র 1 মাসের আন্দোলনে সেই সরকারের পতন ঘটিয়েছে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত এই নতুন রাজনৈতিক দল থেকে জনগণের প্রত্যাশা অনেকটাই ভিন্ন। তবে কতটুকু পূরণ করতে পারবে জনগণের আকাঙ্ক্ষা, সেটি দেখার বিষয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপদ বাংলাদেশ করতে আগামী নির্বাচন বড় একটি সুযোগ উল্লেখ করে ভোটে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই সমর্থন চান। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করেছে। চট্টগ্রামের জে.এম. সেন হল প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি। সম্মেলনে যোগ দেন বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত 1.5 দশকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ও স্থাপনায় হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে হয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয় স্বার্থে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করা হয়েছে। আপনাদের প্রতি আহ্বান, আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়
আমরা বাংলাদেশী। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র নিশ্চিত করা যাবে না মন্তব্য করে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান তারেক রহমান। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র নিরাপদ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও ফ্যাসিস্টের বিচার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জামাতে ইসলামের নায়েবে আমির বলেন, দেশের মানুষের ওপর 16 বছর ধরে জুলুম করেছে আওয়ামী লীগ। জুলাই আন্দোলনের সময় যা চূড়ান্ত রূপ পায়, গুলি চালিয়ে হত্যা করা হয় সাধারণ মানুষকে। এসব নির্যাতন যারা করেছে তাদের বিচার আগে হতে হবে। সংস্কার এবং গণহত্যার বিচারের পরেই নির্বাচন। বিগত 3টি ভোট সুষ্ঠু হয়নি বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সেগুলোই প্রমাণ করেছে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আগে নির্বাচন করতে গেলে ক্ষতি হবে জাতির, গোটা জনগণের ক্ষতি হবে। সেই জন্য আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে পদত্যাগের কথা জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 9 সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। এর 5.5 মাস পর পদ ছাড়লেন তিনি। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্য ব্যক্তিত্ব। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি। সৈয়দ জামিল আহমেদ একাধারে গবেষক, নাট্য নির্দেশক ও লেখক। আজ মানববন্ধনে ঘোষণা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বেলা 11টায় সারা দেশে একযোগে চলবে এই কর্মসূচি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবিতে সুজনের এই সমাবেশ। রাজধানীতে এই মানববন্ধন হবে জাতীয় সংসদ ভবনের সামনে, মানিক মিয়া এভিনিউ ও শেরেবাংলা নগরে। এতে উপস্থিত থাকবেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। পবিত্র রমজান শুরুর দিন ঠিক করতে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা 6টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হবে এই বৈঠক। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সভায় পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে রোববার প্রথম রোজা পালন করা হবে। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসে 29 তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই, আর দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করবে জামাতে ইসলামী, বললেন দলটির ঢাকা মহানগর উত্তর সিটি শাখার আমির সেলিম উদ্দিন। দুপুরে রাজধানীর মিরপুরে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ বের করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে রমজানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিরপুর 1 নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত মিছিল করে সংগঠনটি।
তেলসহ রোজার প্রয়োজনীয় পণ্য নিয়ে যে সংকট চলছে সেটি আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে খেজুর, ছোলাসহ রমজানে প্রয়োজনীয় যত পণ্য আছে সেগুলোর দাম কমে আসবে। বর্তমানে যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুত রয়েছে বলেও জানান উপদেষ্টা। কেউ পণ্যের দাম নিয়ে কারসাজি করছে কিনা সেটিও তদারকি করবে বলেও আশ্বাস দেন তিনি। চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে উপদেষ্টার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, শসা, লেবু, কাঁচামরিচের দাম। কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এর জন্য খুচরা ব্যবসায়ীরা পাইকারদের দোষ দিলেও ক্রেতারা বলছেন, রোজাকে কেন্দ্র করে এখন থেকেই সক্রিয় সিন্ডিকেট। ইফতার সামগ্রীর অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবু, কাঁচামরিচ। তবে সপ্তাহের শুরুতেই বাড়তি এসব পণ্যের দাম। বগুড়ায় রোজা শুরুর 2 দিন আগে থেকেই খুচরা বাজারে বাড়তি লেবু, শসা ও বেগুনের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম 20 টাকা বেড়ে 50, শসা প্রতি কেজিতে 20 টাকা বেড়ে 60, কাঁচামরিচ 10 টাকা বেড়ে 40, বেগুন 10 টাকা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। তবে ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা মজুত করে রাখছে। রোজাকে সামনে রেখে প্রতি বছর তো এই কাজটা করে। আগের বছরও করছিল, আগের বছর আর বেশি ছিল, এই বছর একটু কম। আমদানি আগের তুলনায় কমে গেছে অনেকটা, যার কারণে একটু দাম বেশি, চাহিদা বাড়ার কারণে। নরসিংদীর বেলাবোর বারৈচা পাইকারি বাজারেও একই পরিস্থিতি। পাইকারিতে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 15 টাকা। গত সপ্তাহে প্রতি পিস কলম্বো লেবু 15 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে তা 18 থেকে 20 টাকা। এছাড়া বেগুন 30 টাকা বেড়ে 50 এবং কাঁচামরিচ 25 টাকা বেড়ে বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে। যে অনুযায়ী বোঝা যাইতেছে মালের দাম আরো বাড়বে। মালটা আমরা সবসময় পাই বেশিরভাগ, তাহলে মালের দাম একটু কম থাকবে, আর যদি একটু সংকট দাম ডাবল হয়ে যাবে। একই পরিস্থিতি জামালপুরের বিভিন্ন বাজারে। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরায়। তবে ক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবে দৌরাত্ম্য বেড়েছে সিন্ডিকেটের দ্বারাই আজকে এই কাম হইতাছে। নাইলে আমরা সাধারণ মানুষ কয় টাকা কামাই করি, বাজারে এসে হিমশিম খেয়ে যাইতেছি। সরকারের মনিটরিং এর যে সমস্যাটা আছে সেটা তো আছেই, পাশাপাশি বাজারে যে ব্যবসায়ীরা আছে তারাও মূলত 10 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে প্রত্যেকটা দ্রব্যের মধ্যে। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ ক্রেতারা। বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ভাঙতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি তাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বগুড়া ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিব হোসেন। জজিব, রমজানে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামই তো বাড়তি, এর মধ্যে কোন পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে বগুড়ায় জানাবেন, আর বাজার তদারকি কি আপনি দেখতে পাচ্ছেন? আগামীকাল থেকে কিন্তু পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে এবং এই মাহে রমজানকে উপলক্ষ করে গেল 3-4 দিন থেকে কিন্তু আমি বগুড়ার বাজারগুলোতে দেখেছি প্রচুর পরিমাণে ভিড়। ক্রেতা সাধারণের যারা রয়েছেন তারা রমজান মাসের যে বাজার সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। এর মধ্যে আসলে বর্তমানে যে কাঁচা শাকসবজির বাজারগুলো রয়েছে সেই কাঁচা শাকসবজির যদি পণ্যগুলোর কথা বলি বেশিরভাগের দামই কিন্তু স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তবে বাড়তি যে দামগুলোর মধ্যে এর মধ্যে শসা, লেবু, কাঁচা
কাঁচামরিচ এবং আপনার হচ্ছে বেগুন, এই 4টি পণ্যের দাম আমরা দেখছি যে হঠাৎ করেই বেড়ে গেছে। এর মধ্যে লেবুর দাম যদি বলি, হালি প্রতি এখন সেই লেবু দাঁড়িয়েছে 50 টাকা, অর্থাৎ প্রতি পিস লেবুর দাম কিন্তু 12.5 টাকায় এসেছে। এবং বেগুন, যে বেগুন আসলে গেল সপ্তাহেও ছিল 40 থেকে 50 টাকা, সেটি কিন্তু এই সপ্তাহে 10 টাকা করে কেজি প্রতি বেড়ে 50 থেকে 60 টাকা প্রকারভেদে বেড়ে গেছে। এবং একইভাবে আপনাকে যদি বলি যে শসার দাম, সেই শসার দামটিও বেড়ে গেছে আসলে 10 টাকা। আগে যেই শসার দাম ছিল 40 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকায় বিক্রি হচ্ছে। তো এই যে রমজানকে ঘিরে যে নিত্যপণ্যের যে একটা ঊর্ধ্বগতির দাম সবসময় আমরা দেখে থাকি, সেই দামটি কিন্তু এবারও কিছুটা লক্ষণীয়। তবে শাকসবজির যে বাজার, সেগুলো কিছুটা স্বাভাবিক হওয়াতে ক্রেতা সাধারণের মধ্যে আমরা স্বস্তি দেখেছি। তারা বলছেন যে যেসব পণ্যের আসলে দাম বেড়ে গেছে সেগুলো আসলে খুবই সাময়িক একটা ব্যাপার, হঠাৎ আবার হয়তোবা দাম কমে যেতে পারে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে লেবু, শসা এগুলো কিন্তু বেশিরভাগই আপনি জানেন যে বগুড়ার বাইরে থেকে আসে, অর্থাৎ নাটোর, পাবনা এই অঞ্চলগুলো থেকে আসে, যার কারণে লেবুর দামটিও কিন্তু তারা বলছেন যে বেশি। আরেকটি সংকটের বিষয় ক্রেতা সাধারণরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সয়াবিন তেলের যে সংকট, সেটি কিন্তু এখনো বাজার থেকে কাটেনি। তারা বলছেন যে সয়াবিন তেল এখনো তারা ঠিক মতো পাচ্ছেন না, এবং বিক্রেতারাও বলছেন যে প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেল ঠিকঠাক মতো না দেওয়ার কারণে ক্রেতাদের সাথে তাদের একটা বাকযুদ্ধ চলছে বলতে আমরা বলতে পারি। তো এই যে বাজার মনিটরিং এর যে বিষয়টি, সেটি কিন্তু জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে তারা বারবার করে আসছেন, এবং যাতে আর কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারেও তারা জেলা প্রশাসনের একটা সদিচ্ছার অভাব বলে রয়েছে তারা জানিয়েছেন। এবং একই সাথে খেজুর, ফলমূল যেগুলো রয়েছে সেগুলোর দামও যাতে কিছুটা নাগালের মধ্যে থাকে, এই ব্যাপারে কিন্তু দাবি জানিয়েছেন বগুড়ার যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। যদি আপনি থাকবেন আমাদের সাথে, আমরা এবার সিলেটের বাজার পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বাজার পরিস্থিতি জানাবেন, কোন কোন পণ্যের দাম বেশি বেড়েছে আর ক্রেতারা কি বলছেন দাম বৃদ্ধি নিয়ে? দেখুন, আসলে রমজান উপলক্ষে প্রতি বছরই আমরা দেখি যে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এবং এর ব্যতিক্রম কিন্তু এবছরও হয়নি। এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে রমজান উপলক্ষে কিন্তু গত 3-4 দিন থেকেই সিলেটের বাজারে এক ধরনের অস্থিতিশীলতা কিন্তু বিরাজ করছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে রিকাই বাজার, যে বাজারটি রয়েছে সেখানে, এবং এখানকার যারা বিক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তারা জানিয়েছেন যে বিশেষ করে লেবু, তারপর বেগুন, পাশাপাশি শসা, এই ধরনের যে পণ্যগুলো রয়েছে এগুলোর দাম বিশেষত বেড়েছে। বিশেষ করে যদি লেবুর দাম বলি, তারা বলছেন যে বড় যে লেবুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন প্রতি হালি 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট যে লেবুগুলো রয়েছে সেগুলো 60 থেকে 70 টাকা কিংবা প্রকারভেদে 80 টাকা হালিতে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন, যেটার দাম কিন্তু গত সপ্তাহেও অনেক কম ছিল, সেটিও কিন্তু এখন অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে 60 থেকে 70 টাকা কেজিতে কিন্তু সিলেটের বাজারে বেগুন বিক্রি হচ্ছে। এছাড়া শসার দামও কিন্তু একইভাবে বেড়েছে। শসা যেটি কিন্তু আগে বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা, সেটি কিন্তু এখন সিলেটের বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই শসাগুলো। পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু চড়া দামে সিলেটের বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় হলো যে মাছ এবং মাংস, সেটির দামও কিন্তু আসলে সিলেটের বাজারে বেড়েছে। এবং যদি মাংসের কথা বলি তাহলে গরুর মাংসের কেজি কিন্তু এখন সিলেটের বাজারে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। এছাড়া খাসির মাংসও কিন্তু অনেকটাই বেড়েছে। তো এক্ষেত্রে ক্রেতারা যারা রয়েছেন কিংবা যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গেই আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে রমজান উপলক্ষে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতেই দরদাম একটু কমানো হয় কিংবা অনেকটাই ডিসকাউন্ট কিংবা ছাড় দেওয়া হয়, তবে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। তারা এই ব্যাপারটি নিয়ে অনেকটাই ক্ষোভ জেরেছেন যে আসলে প্রশাসনও এক্ষেত্রে দেখা গেছে যে একদম নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এবং আমরাও আসলে সিলেটের বিভিন্ন বাজারে ঘুরে যে বিষয়টি দেখতে পেরেছি যে প্রশাসনের কোনো ধরনের মনিটরিং কিন্তু আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে এক্ষেত্রে আমরা প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে রমজান শুরু হওয়ার পরপরই কিন্তু তারা মূলত বাজার মনিটরিং করবেন। আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি, সেটি হলো যে আসলে সিলেটের বাজারে, বগুড়ার বাজারেও আমরা যেমনটি শুনছিলাম যে আসলে ভোজ্য তেলের একটি সংকট রয়েছে, সিলেটের বাজারেও কিন্তু একইভাবে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি। তো সবকিছু মিলিয়ে সিলেটের বাজার পরিস্থিতি রমজান উপলক্ষে এখন অনেকটাই অস্থিতিশীল বলা যায়।
বগুড়া এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রমজান উপলক্ষে দেশের বিভিন্ন বন্দরে বেড়েছে ছোলার আমদানি। বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 120 টাকায়। এবারে রমজানে ছোলার দাম আগের মাসের তুলনায় কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। তবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে গত এক বছরের ব্যবধানে ছোলার দাম 9.76% বেশি। প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে 10,000 টন ছোলার চাহিদা থাকলেও রমজান মাসে তা বাড়ে 5 থেকে 10 গুণ। এর পরিপ্রেক্ষিতে দেশের বন্দরগুলোতেও বেড়েছে ছোলার আমদানি। প্রতিদিন গড়ে 7 থেকে 10 গাড়ি ছোলা আমদানি হলেও সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 20 গাড়িতে। চলতি মাসের 1 থেকে 25 তারিখ পর্যন্ত 150 ট্রাকে প্রায় 5,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামের তারতম্য থাকলেও পাইকারি বাজারগুলোতে মিলছে মানভেদে প্রতি কেজি 105 থেকে 120 টাকায়। ছোলা মনে করেন আপনার আগে ছিল 120 টাকা 25 টাকা, এখন মাত্র 100 টাকা 98 টাকা 95 টাকা করে বিক্রি করতেছে। গত বছর ছোলা ছিল আপনার 100 থেকে 80-র মধ্যে। 80 হলো সর্বনিম্ন, 195 এর সর্বোচ্চ ছিল। এখন সর্বনিম্ন 95 টাকার নিচে কোনো ছোলা নাই। ভোক্তা অধিকার আছে, জেলা প্রশাসন আছে, ওনারা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। তারপরে পুলিশ এদেরকে দিয়ে যদি ধরপাকড় করে তাহলে আমার মনে হয় আরো কন্ট্রোলে আসতে পারে। আমদানিকারকেরা জানান এবার বেড়েছে ছোলার আমদানির পরিমাণ, তাই রোজার শুরুর কয়েকদিনের মধ্যে ছোলার দাম কমতে পারে। ভারত থেকে আমদানি পেত, এখন বাজার মোটামুটি 94.5 টাকা, 95, 94.5 এরকম। এদিকে রমজান মাসের প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মনিটরিং টিমের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এখন রমজান আসছে বা ভোক্তারা অস্বস্তিতে আছেন, কিন্তু আমাদের এই সমস্যাটা তো লং সমস্যা। তাহলে ভবিষ্যতের করণীয় বিষয়ে আমাদের একটা দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা এখন একটা তদন্ত টিম করে দেব। টেরিফ কমিশনের তথ্য অনুযায়ী প্রতি বছর শুধু রোজায় ছোলার চাহিদা থাকে 1 লাখ টন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যন্ত্রপাতি আর জনবল সংকটে ব্যাহত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা। বগুড়ার এই হাসপাতালে আধুনিক অবকাঠামো থাকলেও কিডনি ডায়ালাইসিস ইউনিটের 50 শয্যার মাত্র 20টি সচল, আর শিশু ও প্রসূতিদের জন্য তৈরি ইউনিট চালুই করা যায়নি। উত্তরাঞ্চলের 8 জেলার মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিতে 1992 সালে বগুড়ায় গড়ে তোলা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। 2016 সালে এখানে চালু হয় কিডনি ডায়ালাইসিস ইউনিট। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও যন্ত্রপাতি আর জনবল সংকটে ডায়ালাইসিস বিভাগের সব শয্যা সচল করা যায়নি। এ কারণে চিকিৎসা পেতে কিডনি রোগীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অনেক পেশেন্ট যারা পজিটিভ হচ্ছে তাদেরকে বাইরে কোথাও যেতে হবে না, আমরা এখানেই বি পজিটিভ, সি পজিটিভ ইনফেকশাস পেশেন্ট যারা আছে তার সঙ্গে আমরা নর্মাল পেশেন্ট সহ আমরা একটা পূর্ণাঙ্গ ডায়ালাইসিস সেবা এখানে দিতে পারবো। এই সুবিধাটা হচ্ছে না, শুধু ডায়ালাইসিস মেশিন আমাদের প্রয়োজন এবং আমাদের লোকবল প্রয়োজন। এই হাসপাতালে প্রসূতি ও শিশুদের জন্য আলাদা করে 10 বেডের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ তৈরি থাকলেও সেবা পাচ্ছে না রোগীরা। বন্ধ ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারও। আমরা যদি এমার্জেন্সির মাধ্যমে কিছু রোগী অবজারভেশনে রেখে তাদেরকে চিকিৎসা দিয়ে হয়তো ভর্তি না রেখেই আমরা ছেড়ে দিতে পারতাম। তো এগুলো সবই আসলে উন্নত আমার হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবাকে উন্নত করবে। এই প্রকল্পগুলো চালু হলে আমরা যদি মেইনলি জনবল এবং যন্ত্রপাতি যদি পাই তাহলে হাসপাতাল শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে আরও উন্নত সেবা দিতে পারবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত করে জরুরি এইসব সেবা চালুর দাবি করেছেন স্থানীয়রা। প্রসূতি মায়েদের জন্য, শিশুদের জন্য বা আরও অন্যান্য যে ইউনিটগুলো তৈরি করা হয়েছে, প্রয়োজনীয় লোকবল অভাবে এবং যন্ত্রপাতি অভাবে ইউনিটগুলো চালু না হওয়ার কারণে জিয়া মেডিকেলের প্রত্যাশিত রোগীরা যে সেবা পাওয়ার কথা ছিল সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। জরুরি এইসব চিকিৎসা সেবা নিশ্চিত না করায় স্থানীয় গরিব রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক 4 দশকেও সংস্কার হয়নি, ফলে সরু সড়কে ভারী যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় দ্রুত সড়ক প্রশস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি যাত্রী ও চালকদের। সড়ক প্রশস্তকরণ প্রকল্প প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলোর ২৪ ফুট প্রশস্ত থাকার কথা, কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত মাত্র ১২ ফুট। দিন দিন এই পথে যানবাহন ও চলাচলকারী বাড়লেও সড়কটি হয়নি প্রশস্ত। এতে ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন পর্যটক ও স্থানীয়রা। মূলত রাস্তা ছোট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না। যানবাহন আগের চেয়ে অনেক বেশি, মনে করেন এই একটা রুটটা আরো বড় হলে আমাদের জন্য ভালো হয়। এছাড়া ১৯৮০ দশকে নির্মিত সড়কটি ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি চলাচলকারীদের। নিচে চলে যেতে হয়, গ্যাপে চলে যেতে হয়, রোডটা ছোট হওয়ার কারণে আমরা সাইড দেওয়ার জায়গা থাকে না। অনেক দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে হয়তো তারা রাস্তাটা ওরকম ভাবে চিনে না, রাস্তাটা একটু বড় হলে হয়তো আমাদের জন্য ভালো হয়। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে, পরে প্রকল্পটি চূড়ান্ত হবে। তবে দুর্ঘটনা রোধে চলতি বছরে ১৫টি অতি ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান দরকার, সেটার জন্য একজন কনসালটেন্ট কাজ করছে। আমরা খুব দ্রুতই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টমেন্ট যে প্ল্যানটা সেটা আমরা পেয়ে গেলে সেটা পরবর্তীতে আমরা প্রকল্পটা পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। প্রতিদিন এই সড়কে চলাচল করে ১৫০০ থেকে ২০০০ যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ১১০টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের বাইক্কাবিলে দর্শনার্থী প্রবেশে সম্প্রতি অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্ব ঘোষণা ও প্রচারণা ছাড়া বিলে দর্শনার্থী প্রবেশ বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত দেশের অন্যতম অভয়ারণ্য মৌলভীবাজারের বাইক্কাবিল। বিভিন্ন ধরনের মাছ ও শতাধিক প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। কিন্তু অতিরিক্ত পর্যটক, উচ্চ শব্দ ও প্লাস্টিক বর্জ্যের কারণে বিরূপ প্রভাব পড়েছে বিলের পরিবেশে। তাই গেল ১২ ফেব্রুয়ারি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এই প্রাকৃতিক সম্পদকে রক্ষার জন্য উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। এই যে পলিথিনগুলো পালানো হয়, মানে লোকজনের চিল্লাচিল্লি করে, পাখিদের সমস্যা হয়। এরা তো পাখিগুলো হচ্ছে অতিথি পাখিগুলা, ওরা যদি নিরাপদ স্থানে না থাকে তাহলে আগামী বছরে ওরা পাখি আসবে না। তবে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যদি প্রচারণা দেওয়া হইতে পারে যে দোকান নিষেধ বা এবছর কোনো খামখাজর বা ইয়োর, তাহলে ঠিক আছে যে আমরা আসলাম না। ১.৫ ঘন্টা পথ অতিক্রম করে মানে আসার পরে আমরা এটার ভিতরে ঢুকতে পারলাম না। এখন ওই উনি না মানে নিষেধ দিতেছে। এদিকে প্রশাসন জানিয়েছে পরিবেশ বান্ধব পর্যটন নীতিমালার আওতায় ভবিষ্যতে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটা কিছুদিন গেলে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো আসলে সেখানে জীববৈচিত্র্য বা সেখানে বসবাসরত জীব এবং অন্যান্য প্রাণীর কী ধরনের উপকার আসলো এবং কত বেশি সংখ্যক আসছে বা কী ধরনের ইম্প্যাক্ট পড়েছে, সেটা আরও কিছুদিন যাওয়ার পর আমরা সুনির্দিষ্ট কোনো স্টাডির মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য আপনাদের দিতে পারবো। ২০০৩ সালের বিলুপ্ত প্রজাতির মাছের বংশ রক্ষায় হাইল হাওরের ১০০ হেক্টর আয়তনের বাইক্কাবিলকে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্দা নামলো অমর ২১শে বইমেলার। এবার মোট বই বেরিয়েছে ৩,২৯৯টি। শেষ দিনে বই বেরিয়েছে ৩35টি। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা বলেন, সীমান্তের ওপার থেকে অপপ্রচার চালিয়ে মেলাকে বিতর্কিত করার চেষ্টা হলে তা প্রতিরোধ করেছে সরকার। ভাঙল মিলন মেলা, পর্দা নেমেছে বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে বইমেলার। মাস জুড়ে বইমেলা পরিণত হয় লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলায়। শুধু বই বিক্রি নয়, বাঙালির পারস্পরিক মেলবন্ধন এই মেলা। শেষ দিনে ছিল না তিল ধারণের ঠাঁই। তবে এবার অতিরিক্ত বইয়ের দাম ও মানহীন বা সম্পাদনা ছাড়া বই নিয়ে অনেক লেখক ছিলেন সোচ্চার। ভালো দেখলাম, অনেক ভালো ভালো রাইটার আসছে, ভালো ভালো বই নিয়ে আসছে আমাদের জন্য, অনেক উন্নয়নমূলক বই নিয়ে আসছে আমাদের জন্য। এটাই স্বাস্থ্য বিষয়ক বই আমরা লিখি, সেগুলোর জন্য আলাদা একটা প্রমোশন থাকা উচিত। প্রমোশনটা মানে কি, তাদেরকে আমরা যাতে বিশেষভাবে তরুণদের হাতে এই ধরনের বই দিতে পারি। ২১শে বইমেলার এই আয়োজন বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত।
বই মানুষের প্রাণ, বই মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গা। সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা। জানান বইমেলাকে বিতর্কিত করতে প্রতিবেশী দেশ থেকে অপপ্রচার চালানো হলেও তারা সফল হয়নি। যে আমাদের বিরুদ্ধে যে একটা প্রোপাগান্ডা ম্যানুফ্যাকচার করা হচ্ছে সীমানার ওই পার থেকে, সেই প্রোপাগান্ডাটা যেন আমরা কথা দিয়ে উত্তর দিতে না হয়, আমাদেরকে যেন আমরা আমাদের কাজ দিয়ে উত্তর দিতে পারি, এবং সেই উত্তর দেওয়ার কাজটা আমাদের প্রতিষ্ঠানগুলো করতে পারছে বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয় কবি আল মুজাহিদকে। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দেওয়া হয় বর্ণালী সাহা ও জার্মান গবেষক থান্স হার্ডারকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।